happy parents day. Happy Parents Day. লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে এই মঞ্চে উদযাপনে সামিল হতে আসছেন মৌশ্রী বশিষ্ঠ, সঙ্গে বাবা মাকে নিয়ে শালকিয়া থেকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোটবেলা রূপকথারা এমনি। মৌশ্রী, আমি কি কথাটা শুরু করব না তুমি শুরু করবে? না, আমি আগে একটু বলে নিই। আচ্ছা বেশ। আপনাকেও স্যালুট। ভীষণ বকুনি বকুনি গলা, কিন্তু ভীষণ মিষ্টি আঙ্কেল, রিয়েলি স্যালুট। এই বকুনি বকুনি গলাটা, এইটা তো অন্য কেউ বলেনি, আপনি বললেন। তার কারণ হয়তো কোনোভাবে আপনি এর মধ্যে মানে এই শোনাটাকে আর পাঁচজনের থেকে আলাদা রকম ভাবে শুনেছেন। আমাদের অ্যাকচুয়ালি কানটাই তো সব, মানে আমি যেহেতু আপনাকে ভিজুয়ালাইজ করছি না, আমার মানে শব্দটা আসছে মৌশ্রী ভীষণ মিষ্টি একটা গলা এলো, আচ্ছা মানুষটা ভীষণ ভালো, একটু বকুনি বকুনি গলা মানে তার মানে মানুষটাও ভীষণ রাগি রাগি হয়ে গেল, ব্যাপারটা এরকম থাকে। তার মানে মানুষটা রাগি হতে পারে বলে আপনার একটা ধারণা হয়েছে তো? না, এখন সেটা মানে চেঞ্জ হচ্ছে। আর একটা অনুরোধ আছে, আমি চাই আপনি যদি আপনি না বলে আমাকে তুমি বলেন। এটা আমি তুমি দিয়েই শুরু করেছিলাম, কিন্তু একটু ভয় পেয়ে গেলাম। না, কোনো ভয় পাওয়ার না, এই কারণে যখন বললো বকুনি বকুনি গলা, না না, ওই জন্য আমি তুমি বলতে বলছি, মানে তুমিটা যদি তুইও হয় আমার খুব ভালো লাগবে। আমি তুমি আপাতত বলছি। একদম একদম। তুমি বলেছো যে আমরা তো শুনি বেশি, দেখি শব্দটা তুমি অন্যরকম ভাবে আমাদের বোঝাতে চাইছো, সেটা যদি তুমি নিজেই দর্শকদের বোঝাও। প্রথমেই নমস্কার জি বাংলার টোটাল টিমকে নমস্কার, আমার দর্শক বন্ধুদের নমস্কার, চ্যানেলকে বিশেষ করে সাধুবাদ দিতে চাই যে এইরকম একটা হ্যাপি প্যারেন্টস ডেটা হচ্ছে খানে वालों का खाने का बहाना चाहिए। 6 বছর বয়সে আমার দৃষ্টি চলে গিয়েছিল। দেখা বিষয়টাও তো ভীষণ রিলেটিভ, মানে আমরা দেখেও অন্ধ সবাই। আমরা অনেক সময় তাকিয়ে থাকি কিন্তু দেখি না, আমরা লক্ষ্য করি বলি কিন্তু দেখি না। এই না দেখার অন্য আর একটা জায়গা আছে, আমরা ভেতর থেকে দেখি। একটু আলাপ করে নি তোমার বাবা মার সঙ্গে। বাবা শ্রী সমীর রঞ্জন বশিষ্ঠ। নমস্কার সমীর রঞ্জন বাবু। আর আমার মা রুবি বশিষ্ঠ। নমস্কার রুবি দেবী। এই মা বাবাকে তুমি কিভাবে দেখো? তোমার দেখা নিশ্চয়ই আমাদের থেকে একই রকম হয়েও কোথাও একটা পৃথক থাকবে, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলো। বেসিক্যালি আমার দেখাটা তো ছোটবেলাটা ভীষণ মনে পড়ে, মানে সেই সময় একটা বাপি অফিস থেকে আসতো, মানে ফুড স্টেপে বুঝে যেতাম বাবা ঢুকছে। একটা যেটা ভীষণ মিস করি, আমরা পুরী বেড়াতে গেছিলাম, মোস্ট প্রবাবলি নন্দন কাননে বেড়াতে গিয়েছিলাম। মায়ের একটা মেরুন কালারের চুমকি শাড়ি ছিল, তো সেই মেরুন একটা বড় টিপ, আর মায়ের একটা ওই হারটা হারিয়ে গেছিল, শঙ্খের ছোট্ট ছোট্ট সাদা রঙের, ঠিক এতটা, মানে ওই মাকে যে ওটা আমি খুব মিস করি। মানে ওই দেখার স্মৃতিটা তোমার আছে? খুব মিস করি। কিন্তু আমি তোমাকে বলবো যে তোমার এই মাকে দেখাটা মিস করো বলছো কেন? মায়ের বাহ্যিক রূপটার কথা বললাম, মানে সবাই আমার জেঠিমারা বলতো তোর মা খুব সুন্দর, মানে আমিও ছোট থেকে এটা খুব ট্রাস্ট করি, আমার মা খুব সুন্দর, মানে এটা প্রত্যেক মাই তার, মানে মা সেন্সটা আমার কাছে না, মানে সে জন্ম দিয়েছেই বলে মা এটা না, আমার কাছে মা সেন্সটা মানে হচ্ছে, যেটা আমি এখনো বিলিভ করি, যে মা মানে হচ্ছে সেন্স অফ সিকিউরিটি, মা মানে হচ্ছে একটা আঁচল, মা মানে হচ্ছে একটা ভীষণ শাসন, আর মা মানে হচ্ছে আমি অন্যায় করব, মা সেটাকে ধরাবে, আর আমি বলবো আমার মা রাবণের মতো। এই সেন্স, এই এতগুলো কম্বিনেশন মানে হচ্ছে আমার কাছে মা। মা কিন্তু কোনোদিনই আমার বন্ধু খুব একটা ছিল না, বন্ধু কিন্তু বাবাই ছিল, কিন্তু এটা মানে মা, এটা আজও মায়ের অভিমান যে তুই বেশি বাবাকে ভালোবাসিস। যেটা আমার আপনাদের কাছে মেন উইশ, সেটা হচ্ছে এই মাকে দেখার প্রসঙ্গেই বলছি, যে আমি জন্মে জন্মে যেন আমার মায়ের কাছে আসতে পারি, আমার এই বাবাই আমার চাই। প্লিজ এটা আমাকে আজকে হ্যাপি প্যারেন্টস ডে গিফট করুন। দেখার দিকের দৌড়ে না যাওয়াই বোধহয় ভালো, সেই জন্য আমি আমার মা বাবাকে এখন নিজের মনের মতো করে দেখি, এবং সবচেয়ে বড় কথা ওটা আমি মিস করি, কিন্তু আমি মানে দুঃখ পাই না।
সন্ধে নেমে রাতের দিকের চেহারাটা আমাকে দেখতে হবে না, আমার সেই এভারগ্রিন সদ্যজাত চারা গাছটাই আমার মুখের মধ্যে মানে চোখের মধ্যে ভাসে, যে আমার বাবা মা সেই এভারগ্রিনই রয়েছে, সেই রকমই রয়েছে। তোমার বন্ধু হিসেবে আমি বলতে পারি, তোমার মাকে তুমি যে বয়সে শেষ দেখেছিলে বললে, তোমার মাকে তার থেকেও এখন সুন্দরী দেখায়, আর তোমার বাবাকে এখন রাজপুত্রের মতো দেখায়। তোমার চেয়ে বেশি কেউ জানে না। একদম একদম একদম, মানে এটা তো আপনাকে মানে আপনি তো দেখছেন, মানে আপনার দেখাটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমার চেতনার রঙে পান্না হলো সবুজ আর চুনি উঠলো রাঙা হয়ে। তোমার কাছে তোমার বাবা মায়ের জন্য 1, 2, 3, 4 করে ইচ্ছেগুলো আগে জেনে নিই। বাবা মাকে গিফট করার ইচ্ছের কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড। কিন্তু মানে এই সিজনে ভেবেছিলাম যে একটা স্যুটের পিস দেবো, সেটা আমি দিতে পারিনি, তো সেটা মানে পেলে ভালো লাগবে। সেটাই তোমার প্রথম ইচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি বাবার জন্য। বেশ, দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে আমার বিয়ের সামনে, তাই নাকি, বিয়ের প্যাকেজ মাকে দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই প্যাকেজটা যদি পেতাম তাই আর কি। বেশ, এটা দ্বিতীয় ইচ্ছে। আর তৃতীয় ইচ্ছে হচ্ছে যে 2009-এর 29শে সেপ্টেম্বর একটি পরিবার যেটা চালাচ্ছেন শ্রীমতী গার্গী গুপ্ত, সেইখানে 120 জন দৃষ্টিহীন আমার মতো একদম বাচ্চা থেকে শুরু করে একদম বড় অবধি সবাই একটা স্কুল চলে। এই এত বড় একটা লাইফের টার্নিং পয়েন্টে ওদেরকে সবাইকে আমি খাওয়াবো, মানে ওখানে 120 জন থাকে সব মিলিয়ে, ওদেরকে একটা পিকনিক থ্রো করবো এবং খাওয়াবো পেট ভরে, মানে ভীষণ আনন্দ করে ওদেরকে খাওয়াবো। আর ফোর্থ ইচ্ছে হচ্ছে যে আমি যে পতিদেব পেতে চলেছি আর কি, সেও খুব ঘুরতে ভালোবাসে, আমার বাবা মাও খুব ঘুরতে ভালোবাসে, সবাইকে নিয়ে একটা আফটার ম্যারেজ তো রাজস্থান বেল্টে একটু বাবা মাকে নিয়ে পতিদেবকে নিয়ে ঘুরতে যাবো। সুন্দর, বাবা মা আছে, পতিদেবতা আছেন, এবং ওই ছেলেমেয়েরা আছেন যারা দেবতা স্বরূপ। আমরা আছি ফার্স্ট লেভেলে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখে শুনে নাও। सजनी आयोरी अलबेला सजनी आयोरी मोरा हाथ मन सुख पायोरी अलबेला सजन आयोरी अलबेला अलबेला। এই যে আমরা একটা দৃশ্য দেখলাম, গান শুনলাম, এটি কোন সিনেমা? अलबेला सजन आयोरी अलबेला अलबेला। हम दिल दे चुके सनम আমার ভীষণ ফেভারিট গান, এবং শঙ্কর মহাদেবন ছিল অরিজিনাল লিড করছে, আমি নামটা এই মুহূর্তে রিক্যাপ করতে পারছি না। তাহলে এটাই ফাইনাল উত্তর? একদম, তুমি একবার ভাববার দরকার নেই, কোনো ভাবার দরকার নেই। বেশ, এই উত্তরটা যদি ঠিক হয় তাহলে এটার পর তোমার যে সনম সলমান, তার সঙ্গে একটু আলাপ করে নেবো। আচ্ছা বেশ, বাহ। আমার সনম সালমান না, সরি, অমিতাভ বচ্চন। তাই নাকি? একদম। বাহ, ঠিক আছে, তোমার বচ্চন সাহেবের সঙ্গে আলাপ হবে, একদম। তখন তাকে বলবো বল বচ্চন বল। একদম এই দেখে নি তোমার উত্তরটা একদম ঠিক হলো না ভুল হলো। अलबेला सजन आयोरी अलबेला अलबेला। हम दिल दे चुके सनम একেবারে ঠিক উত্তর হয়েছে, অভিনন্দন এবং ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে একটা লাইন ওর জন্য গাইতেছি, একটা লাইন। কিন্তু কার জন্য গাইতেছো? মানে আমার সনমের জন্য আমি একটা গান গাইতেছি। ঠিক আছে, হয়ে যাক। हम दिल दे चुके सनम तेरे हो गए हैं हम, तेरी कसम ओ हम दिल दे चुके सनम तेरी हो गए हैं हम, तेरी कसम। क्या बात, क्या बात, দারুণ। এই যে গান হলো তার উত্তরে সে কিছু বলতে চায় কিনা, তো বলছি বল বচ্চন বল। এই যে গানে গানে একটা প্রশ্ন ছুড়ে দিল,
বা একটা সংবাদ পাঠিয়ে দিল, এর উত্তরে আপনি কি বলবেন? সত্যি কথা বলতে গেলে ও আমার জীবনে যবে থেকেই এসছে, আমার মনে হয় যে ও একটা এমন মানে কিছু করতে পারে যেটা ও নিজে কখনো চিন্তা করতে পারে না। কিন্তু আপনাদের দেখাশুনো, জানাশুনো, বোঝাবুঝি, বোঝাপড়া কবে হলো? অ্যাকচুয়ালি আমি যখন রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে ফিরছিলাম তখনই আমার ইনলজদের সাথে দেখা হয় এবং ইনলজরা আমাকে পছন্দ করেন। আমার বাড়িতে এসে একেবারে বলেই যান যে তোকে বউ করতে চাই। 29শে জানুয়ারি ও যখন বাড়িতে এলো, এসে আমাকে বলল, তুমি আমাকে একদম দেখতে পাচ্ছ না। আমি তখন কনফিডেন্টলি বললাম, তোমাকে দারুণ দেখতে পাচ্ছি, তুমি দারুণ হ্যান্ডসাম। তার পরিপ্রেক্ষিত ধরে আমি বলছি, তো আমি সত্যি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না এবং তোমার সামনে যেন সিঁদুর পরিয়ে যেতে পারি এবং উইদাউট এনি রিচুয়ালস। মানে ও মাকে এটাও বলে দিয়েছে যে কোনো কাস্টম মেনে সিঁদুর পরানো হবে না, আমি একদম আঙুল দিয়ে সিঁদুর পরাবো। তো আমি মানে খুব কান্না কান্না মুখ করে বললাম যে আচ্ছা আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ও ততটাই স্মার্টলি আমাকে বললো, আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের চোখ খুলে দেখার তো দরকার হয় না, তুমি চোখ বন্ধ করো, আমিও তোমাকে চোখ বন্ধ করে দেখি, তুমিও আমাকে চোখ বন্ধ করো। আমরা এই বচ্চন সাহেবকে আমাদের নমস্কার দিলাম, আমাদের সালাম দিলাম। আমরা আছি ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনের কাছে। এটার উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা কি আসছে মন দিয়ে শুনে নি, দেখে নি। এই লেখক সর্বজন শ্রদ্ধেয় বাংলার নবজাগরণের ইনি দূত। এই বাংলা বইটি 160 বছরে পুরনো, কিন্তু এখনো সবার চেনা। এই লেখকের বিশেষ এই গ্রন্থটি 36 বছরে 152টি সংস্করণে মুদ্রিত হয়। 1855 সালে প্রথম প্রকাশের সময় এই বইটির মূল্য ছিল মাত্র 2 পয়সা এবং লক্ষাধিক প্রতিকৃতি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে যায়। এই লেখকের তিরোধান হয় 1891 সালে। আমরা দেখলাম, শুনলাম, খানিকটা বুঝে নিলাম। এইবারে প্রশ্ন করা হচ্ছে, কার কথা বলা হচ্ছে? একটি গ্রন্থের কথা বলা হলো এবং বইয়েরই তো পরিচয় দিচ্ছেন, যে বইটি ইতিহাস সৃষ্টিকারী বই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তুমি যদি মনে করো এটা তোমার নিশ্চিত উত্তর হতে পারে, তাহলে তুমি প্রত্যয় নিয়ে বলো। কনফিউজড, কিন্তু বর্ণ পরিচয় হতে পারে। তাহলে কি উত্তর হিসেবে নেব? হ্যাঁ, বেশ, তোমার উত্তরটা নিলাম। আমরা দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখি। বাংলার নবজাগরণের ইনি প্রথম মার্গদর্শক। এই লেখকের বিশেষ এই কৃতিটির নাম বর্ণপরিচয় এবং লেখক সর্বজন শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা পেরেছি এবং আমরা প্রথম ইচ্ছে পূরণ বাবার জন্য করতে পেরেছি, সেটা আমরা সামনে এসে উদযাপন করব। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। রিয়েলি থ্যাঙ্কস টু হ্যাপি পেরেন্টস ডে। আমি এটা দিতে পেরে রিয়েলি জি বাংলার কাছে, টিমের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা প্রথম পর্বে আমাদের ইচ্ছেটি পূরণ করেছি, করতে পেরেছি, বাবার জন্য খুব আনন্দ হচ্ছে। আর আনন্দ হলেই সবসময় মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যে দিনগুলোয় এই আনন্দের কাছে পৌঁছবার আগে একটা বিষাদ থাকে, একটা যুদ্ধ থাকে, যে আমি থেমে থাকিনি, তখন আমি নিজেকে হারিয়ে দিইনি।
তোমার কি এরকম মনে হয়? হ্যাঁ, এটা মনে হওয়ার সাথে সাথেও কিন্তু এটা খুব সত্যি কথা, অনেকবার হেরেওছি। কিন্তু যখন আমার 6 বছর বয়স, হঠাৎ একদিন মা আমাকে বলল যে বাবু দেখ তো ক্যালেন্ডারটা, কবে তোর ছুটি আছে। সেই ক্যালেন্ডার আমি দেখতে পাচ্ছি না। তো মা বললো যাও উঠে যাও, ভাবছি ক্যাজুয়ালি দেখতে পাচ্ছি না। আরও সামনে গেছি, দেখছি টোটাল ব্ল্যাক, আমি দেখতে পাচ্ছি না। আমি তখন মাকে বললাম মা আমি দেখতে পাচ্ছি না। তখনই বাজ পড়লো ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে। এইবার বাবা তো পাগলের মতো ডাক্তার, মানে কলকাতার কোনো ডাক্তার বদ্যি বাকি নেই যারা মৌশ্রীকে দেখেনি। এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক যেদিন আমার, সেই দিনটা আমার আজও মনে পড়ে, কলকাতারই একটি জায়গায়, আমি নাম নিচ্ছি না, সেখানে একজন চক্ষু বিশেষজ্ঞর কাছে বাবা মা নিয়ে গেল, সবাই সার্টিফাই করেছিলেন দারুণ ডাক্তার, তুমি নিয়ে যাও, কিছু না কিছু সুরাহা পাবেই। তো একটা 5.5 বছরের মেয়ের সামনে সেই ডাক্তার অকপটে বলে দিলেন ওকে একদম পড়াশোনা করাবেন না, শি ইজ গোয়িং টু বি ব্লাইন্ড। আমার মনে আছে আমি তখন যেহেতু ঝাপসা হলেও কিছুটা দেখতে পেতাম, তখন মানে দেখেছিলাম হলুদ রঙের একটা ট্যাক্সিতে বাবা উঠেছিল এবং মানে পুরো রাস্তাটা মা ওয়াজ ক্রাইং। আমার মধ্যে ওটা ধাক্কা মারছিল যে ওকে পড়াশোনা করাবেন না, মানে এই কথাটা আমাকে প্রচন্ড হ্যামার করেছিল। এবং আমি বাড়িতে এসে শুধু মানে যখনই পড়তে বসতাম আমার মাথায় কাজ করতো আমার হাতে সময় খুব কম, আমাকে খুব কম সময়ে অনেকটা পড়ে ফেলতে হবে। এই বাধার সাথে আমার সেদিন থেকে লড়াই শুরু। আজকেও এই সেটে এসে মানে বাবা আমাকে বাঁদিক থেকে বলছে বাবু দেখ বাঁদিকে অডিয়েন্সরা বসে আছে, একটু মুখটা উঁচু করে দেখ, মানে দে কান্ট বিলিভ স্টিল নাও। মা বলছে, আমি মাকে বললাম মা এটা কি সেটটা তৈরি হচ্ছে না কিরকম দেখতে, আমাকে একটু বোঝাও। মা বলছে ওপরে তাকা, অনেক আলো রয়েছে দেখতে পাবি। যেখানে ব্লাইন্ড হিসেবে আমি রেকগনাইজড, ডক্টরস দে হ্যাভ রেকগনাইজড মি, তারা আজ বিশ্বাস করতে পারছে না, তাহলে 85 সালে কি করে তারা বিশ্বাস করবে? আমার এখনো মনে আছে সংকান্নচলের বাবা গিয়ে বলেছিলেন যে আমি আমার সর্বস্ব দিয়ে দেবো, প্লিজ আমার একমাত্র ডটারের ভিশনটা ফিরিয়ে দিন। তো ডক্টর ওয়াজ টু মাম, তারা কোনো কথার উত্তর দিতে পারেনি। সেদিন থেকে আমার এটা রিয়েলাইজ হয়েছিল যে টাকা পয়সা দিয়ে স্মাইল আর ভিশন ফেরানো যায় না, এটা আমার মনে হয়েছিল। তুমি এক্স্যাক্টলি এখন কি করো? মানে হ্যাঁ, আমি যেটা করি হচ্ছে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কিংস্টোন ল কলেজ, সেখানে আমি বিগত 5.5 বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। মানে আইন পড়াও? হ্যাঁ, আইন পড়াই। কথা বলাটা আমার প্যাশন, এটা একেবারেই ইনহেরিট করেছি শ্রী সমীর রঞ্জন বশিষ্ঠ মহাশয়ের কাছ থেকে। মানে বাবার কাছ থেকে? ভীষণ, বাবা জাগলারি অফ ওয়ার্ডসে একদম তুখর এবং ভীষণ ভালো কথা বলেন এবং হাইকোর্টে ছিলেন, উনি অ্যাপিলেট সাইডে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়ে রিটায়ার করেন। বাবার কাছে শুনি যে এই যে সৃষ্টির আদিতে এই যে কথা, সেই কথা যেভাবে ও বলল এই সব তো আপনারই জুগিয়ে দেওয়া। সব থেকে বড় কথা হচ্ছে বাবা মার তো রেসপন্সিবিলিটি থাকে এবং সেটা পালন করতে গিয়ে যা যা করা দরকার আমরা করেছি, চেষ্টা করেছি সাধ্যমতো। কিন্তু এই পথটা কি আর 5টা বাবা মার মতোই ছিল? না, যেহেতু মৌশ্রী ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, অনেকটাই আলাদা ছিল, অনেক অডস ফেস করতে হয়েছে। তখন কি সেটা আপনার কখনো খুব অসহনীয় মনে হয়েছিল? কিছু কিছু সময় তো নিশ্চয়ই মনে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে। তখন কষ্ট হতো? অবশ্যই, নিজের জন্য, ওর জন্য, ওর মায়ের জন্য। অবশ্যই হতো। এবং সেই কষ্টের পাহাড়টাকে যখন ঠেলে সরিয়ে দিয়ে এগিয়ে যেতে পারতেন তখন কি উন্মাদের মতো আনন্দ হতো? অনেকটাই। মেয়ে সামলানো তো একটা ব্যাপার, বিরাট একটা ব্যাপার ছিল। বিয়ে পাশ করে ল ভর্তি হবে, এবার লয়ের জন্য তো মানে ছোটাছুটি, কোথায় ভর্তি হবে, এখানে 3 ইয়ার্স ছাড়া হবে, মানে 3 ইয়ার্স নেই। তারপরে হঠাৎ করে একদিন আমি কাগজে দেখলাম যে এরকম মেদিনীপুর কলেজে 3 ইয়ার্স চালু হচ্ছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তখন আমি বলছি যে বাবি, আমি ওর বাবি বলে ডাকি, বাবি দেখ বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেদিনীপুরে 3 ইয়ার্স বেরিয়েছে। শুনে একদম খাটের থেকে একটা লাভ দিল, যে লাভ যে চোখে রাখে না, কিন্তু হুট করে যে কোথায় একটা লাভ দেবে, মানে আমি ওকে ধরতে পারছি না, এই তো বেরিয়েছে বলে। তখন ওর সঙ্গে সঙ্গে বাবিকে কোর্টে ফোন করছে, বাবি আমার এইবার হয়তো হবে। কিন্তু এই যে ও লাভ দিয়ে খাট ছেড়ে মাধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করে ওর উচ্ছ্বাস প্রকাশ করেছিল, এটা যেন বারে বারে করে।
আমরা আছি দ্বিতীয় পর্বে, ফার্স্ট লেভেলটা আমরা পেরিয়ে গেছি। দ্বিতীয় ইচ্ছেটা তোমার কাছে আরেকবার জেনে নেব। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে, যেটা আগেই আমি রিপিট করেছি, যে আমার সামনে বিয়ে, আমি মাকে সুন্দর করে সাজাতে চাই। সেই সাজানোর জন্য যা যা সামগ্রী দরকার মোটামুটি সেটা আমি পেতে চাই, যাতে ওই বিয়েতে তোমার সঙ্গে তোমার প্রতিদেবতার যখন শুভ দৃষ্টি হবে, তখন আর একটু তোমার বাবা তোমার মাকে ওই রকম সুন্দর সাজ দেখে একটু আড়ালে নিয়ে গিয়ে যেন ওরাও একটু শুভ দৃষ্টি করতে পারে। একদম তাই তো? একদম। আমরা আছি সেকেন্ড লেভেলে। তার ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে ভালো করে শোনো, ভালো করে দেখো। এখানে আমাদের সামনে এই স্ক্রিনে একটা কতগুলি কথা বা শব্দ ভেসে উঠেছে, তোমাকে সেটা জানান দিই। এখানে 3 ভাগে ভাগ করা আছে। প্রথম ভাগে লেখা আছে বিয়ে, তার নিচে ঠিক বিয়ের নিচেই লেখা আছে দিল্লি, এটা একটা ভাগ। এর পাশে আর একটা ভাগে লেখা আছে কার্টুন, ঠিক তার নিচে লেখা আছে ছোটা ভীম, এটা দ্বিতীয় ভাগ। আচ্ছা, শেষ ভাগটায় লেখা আছে ঠাকুর, আর তার নিচে লেখা আছে সিদ্ধিদাতা। বোঝা গেল? একদম। বেশ, এইবারে আমরা তোমার কাছে জানতে চাইবো, এই 3টে ভাগ থেকেই একটা শব্দ আমাদের খুঁজে পেতে হবে যেটা কমন, 3টে ভাগের সঙ্গেই কোনো না কোনো ভাবে সংযুক্ত, কানেক্টেড বা মিলে যেতে পারে। গণেশ। গণেশ কি শুধু বিয়ে দিল্লি বললে চট করে মাথায় আসতে পারে? আমার মানে যেটা মনে হচ্ছে লাড্ডু, মেবি। কিভাবে? দিল্লি কা লাড্ডু জো খায়া, আর সিদ্ধিদাতা গণেশেরও তো লাড্ডু। আমি শিওর লাড্ডুই হবে। লাড্ডুটা নেবো? হ্যাঁ, লাড্ডুটা। তারপর পস্তাবো কি পস্তাবো না পরে দেখবো, পরে দেখা যাবে। বেশ, তোমার লাড্ডু শব্দটা মাঝখানে বসিয়ে দিলাম, দেখেনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। লাড্ডু একেবারে ঠিক উত্তর। আমি এই অনুষ্ঠানে তো অনেকবারই বলি যে না বুঝেই বলি যে মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। আমি বলি না চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো। আমি জানি যে চোখ কান এসব ছাপিয়ে যে আসলে ক্রিয়া করে, যে আসলে আমাদের বাঁচায়, সে হলো আমাদের মন। 2003 সালে আমি গেলাম বর্ধমান ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষায় বসতে, আমার মানে লয়ের জন্য। তো আমি যখন বর্ধমানে গেলাম, ওনারা বললেন যে ঠিক আছে, ওকে আমরা রাইটারটা অ্যালাউ করব, বাট ইউ হ্যাভ টু সাবমিট দ্যাট সার্টিফিকেট উইদিন 10 days। প্রতিবন্ধী সার্টিফিকেট কি জিনিস বাবা মা জানতোই না। আমার বৌমনির মেয়ে আমার রাইটার হয়েছিল, আমি ওকে মুচি বলে রাখি। ওর লিখলো, বললো মিমি দারুণ লেখা হয়েছে, ও ভীষণ ভালো পরীক্ষা হয়েছিল। আমি আনসার মানে যেখানে লিস্ট টানানো হয়েছে সেখানে আমি দেখছি আমার নাম নেই, আমার রোল নাম্বার রয়েছে। ক্যান ইউ ইমাজিন? আমি বাবাকে জড়িয়ে ধরে পাগলের মতো বলছি তুমি অফিসে চলো, নিশ্চয়ই ওরা কিছু ভুল হয়েছে, এরকম হতে পারে না, আমি চান্স পেয়েছি। অফিসে যখন গেলাম, দে ওয়্যার সেইং যে ও তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আপনি দিতে পারেননি, সেই জন্য আমরা ওকে চান্স দিতে পারলাম না, ওখানে ভুল প্রিন্টিং হয়েছে। সুতরাং মানে হেরে যে যায়নি তা না, বহুবার হেরে গেছি, উঠে দাঁড়িয়েছি, কারণ আমার এটা মনে হয়েছে যে দৌড়য় সে পড়ে যায়, যে দাঁড়িয়ে থাকে তার দৌড়ানোরও ভয় নেই, তার পড়ে যাওয়ারও ভয় নেই, কাটারও ভয় নেই। আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের প্রিন্সিপাল স্যার শ্রী মানস রায়ের সাথে দেখা করলাম। উনি আমাকে ঢোকার সাথে সাথেই বললেন, বেটা তোর হাতটা দে। আমি হাত দিলাম, এত বাঞ্চ একটা ফাইল, সেই ফাইলের মধ্যে হাত রাখালো, বললো তুই কি করে পারবি বেটা, এই যে সব প্রজেক্ট রিপোর্ট এগুলো কোটে কোটে ঘুরে ব্রিফ লিখে জমা দিতে হয়। আমি তখন ওনাকে বলেছিলাম, আরে আপনি তো একটা মানুষকে পরীক্ষায় বসার আগেই ফেল বলে ডিক্লেয়ার করে দিচ্ছেন, হোয়াট ইজ দিস, দিস ইজ জাস্টিস, আপনারা না আইন পড়াচ্ছেন। তখন উনি আমাকে বললেন
যে ঠিক আছে তোর এই কথা দেখে একটা কথা, এখানে অল বেঙ্গল এন্ট্রান্স হবে আর তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করে দেখাতে হবে। 131 জনের মধ্যে আমি অল বেঙ্গল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছি। আমি ওখান থেকে 2006-এ পাস আউট হব, তার মধ্যে তো বাবা মা যেত, মা অসুস্থ হয়ে পড়লো। জায়গায় ওকে রাখবার চেষ্টা করছিলাম যে একটা জায়গায় অন্তত না রেখে, আমি ওকে রেখে কি করে আসবো, ও তো কিছু পারে না, সব তো করে কলেজে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। তখন সারা যেখানে ঘর ভাড়া করতে যাই কেউ নেয় না, বলে না এরকম তো রাখবো না আমরা। হঠাৎ করে আমার মনে হয় ঠাকুর জুতোয় জোগাড় করে দিয়েছে, একটা পাশে একটা বিল্ডিং ছিল, এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। আমি বললাম দিদি এখানে কোনো একটা মেস টেস পাওয়া যাবে? তো হচ্ছে কেন বলুন তো, যে আমার মেয়ের আমি চোখে দেখতে পায় না, এখানে আমি একটু রেখে দিতে চাই, আমি তো 1 মাস হয়ে গেছে আমি বাড়ি টাড়ি ফেলে এখানে রয়েছি। তখন হচ্ছে আপনি আমাকে আগে বলেননি কেন? উনি সেই দিনই আমাকে একটা সারদা লজ বলে একটা জায়গা ঠিক করে দিলেন, লেডিস হোস্টেল। ওখানে ওকে আমি রেখে চলে আসছি, আমার কাপড়টাকে ধরে আছে, তুমি যেও না, আমি থাকতে পারবো না, আমি তোমাকে তো দাঁড়াতে হবে বাবা, তুমি দাঁড়াবে, দেখো তুমি পড়াশোনা করো, আমি তো আসবই। আমরা তোমার লড়াইয়ের একটা চিত্র পেয়ে গেছি এবং সেই লড়াইটা তোমার বলবো না, বলবো তোমার পাশে থাকা দুজন মানুষকে, যে দুজন মানুষকে উপলক্ষ করেই আমরা এখানে মিলিত হই, এখানে স্বপ্ন দেখতে চাই, এখানে ইচ্ছে পূরণ করতে চাই। আমরা সকলে যেন আমাদের সন্তান প্রতিপালনে আপনার এই শিক্ষাকে মনে রাখতে পারি। আমরা আছি সেকেন্ড লেভেলে, আমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেই মায়ের জন্য সাজুগুজু, এবং সেটা বাবারও কাজে লাগবে। আমরা দেখে নিই আমরা সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, দেখো শোনো। दवा भी काम न आए कोई दुआ न लगे, दवा भी काम न आए कोई दुआ न लगे, मेरे खुदा किसी को प्यार की हवा न लगे। फूल खिलते हैं बहारों का समा होता है, ऐसे मौसम में ही तो प्यार जवां होता है। दिल की बातों को होठों से नहीं कहते, ये फसाना तो निगाहों से बयां होता है। আমরা দুটো শায়রি শুনলাম, আমরা কিছু ছবি দেখলাম, সিনেমা। শায়রি দুটির মাঝে কোন গান রয়েছে? इस दीवाने लड़के को कोई समझाओ, इस मोहब्बत ये ना जाने कोई नहीं, ला 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 ला। বেশ, দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। दवा भी काम न आए कोई दुआ न लगे, दवा भी काम न आए कोई दुआ न लगे, मेरे खुदा किसी को प्यार की हवा न लगे। आदाब। इस दीवाने लड़के को कोई समझाए, प्यार मोहब्बत से ना जाने क्यों ये घबराए, दर्द दिल जाने ना, पास में जितना उतनी दूरी जाए जाए हाँ जाए। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিলে আবার। তার মানে আমাদের তৃতীয় প্রশ্নে যাওয়ার দরকার নেই, তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমরা এই ইচ্ছে পূরণের গল্পটাকে সামনে এসে উদযাপন করব আবার। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে। প্রথমে এখানে শাড়ি আছে নানান ধরনের, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। এইখানে গলায় দেবার মতো এইসব ব্যবস্থা আছে, কানে দেওয়ার মতো ঝোলানোর মতো ব্যবস্থা আছে। সমীরবাবু, তাহলে এই সব পোশাকে সেজে উনি যখন ওই বিয়ের দিনে নানান রকম কাজে ব্যস্ত থাকবে, তখন একটু আলাদা করে নেবেন তো ওকে? হ্যাঁ, তখন কি বলবেন? 40 বছর আগেকার দিনটা মনে করাবো। আমরা দুটো ইচ্ছে পূরণ করে ফেলেছি, কিন্তু এখন একটা অন্য ইচ্ছে পূরণ করব। এখন আমাদের সঙ্গে এখানে আসছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা, ওর কিছু কথা আছে, আমরা সেগুলো ওর মুখ থেকেই শুনবো। ভীষণ মিষ্টি লাগছে তোমাকে,
এবং মানে আমারও খুবই ভালো লাগছে, মানে মৌশ্রীর মতন একজন মানুষের পরিচয় পেলাম এই শোতে এসে, সেটা ভীষণ ভালো লাগছে। সত্যি তোমার বিষয়ে শুনছিলাম এতক্ষণ, খুব ভালো লাগলো। আমাদের একটা ছবি আসতে চলেছে সাদে আহ্লাদে, জি বাংলা অরিজিনালস, এটা 6 নম্বর ছবি হতে চলেছে, যেটা জুলাইয়ের লাস্ট উইকে দেখাবে। কারণ আমাদের এই ছবিটা কিন্তু একদম দুজন মহিলার স্ট্রাগল নিয়ে, মানে এবং এই দুজন মহিলার দারুণ বন্ধুত্ব তৈরি হয়, একটা কেমিস্ট্রি তৈরি হয়, তারা দুজনে মিলে লড়াই করে তাদের নিজেদের একটা হোম ডেলিভারি সিস্টেম, সেখান থেকে একটু একটু করে ব্যবসা বাড়িয়ে তৈরি করে। তো আমার খুব ভালো লাগছে যে এই প্ল্যাটফর্মে এই মুহূর্তে মৌশ্রীও আছে, যে নিজেও অনেক ডিফিকাল্টির মধ্যে থেকে উঠে এসে আজকে এতটা নিজের পরিচয় তৈরি করতে পেরেছে। আমার ভীষণ ভালো লাগছে তোমার সামনে আমি আমার এই ছবি সাদে আহ্লাদে নিয়ে কথা বলতে পারছি। তোমার এই ছবির একটু ঝলক আমরা দেখে নেব। আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা দল বেঁধে এই সাদে আহ্লাদে দেখুন, তার কারণ আপনাদের ভেতরের মনের ভেতরে থাকা আহ্লাদ পূরণ হবে এই ছবি দেখলে। মৌশ্রী আছে, তোমাকে ধন্যবাদ। আমরা একটু দেখে নিই ছবিটার। এপার আর ওপারের অনেকটা তফাৎ কৃতিকা। তোমার মধ্যে একটা অদ্ভুত আগুন আছে চৈতালি, এটাকে নষ্ট হতে দিও না। দুটো জিনিস আমি থেকে শিখেছি, এক, তোমাকে ফোর্স করতেই হবে, চোখ কেন দেবো, একদম গায়ে হাত দেবে না। আর নাম্বার 2 হচ্ছে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার। তোমার নিজের টাকা, কাজটা আমি করতে চাই। নিজেদের উপর কনফিডেন্সটা হারানো চলবে না, জানো তো? নিজেদেরকে নতুন করে তৈরি করি। বাহ, অসাধারণ। তোমাকে ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মৌশ্রী, আমরা আছি 3rd লেভেলে। তোমার তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নেব, তারপরে আমরা খেলার মধ্যে ঢুকে পড়ব। যেটা আমার উইশ সেটা হচ্ছে যে আমি বাচ্চাদেরকে ইনক্লুডিং দিদিভাই প্রত্যেককে ওই আশ্রমের ভিকাইমা স্কুল ফর দ্য সাইটলেস, ভয়েস অফ ওয়ার্ল্ড, আমি ওদের পেট ভরে খাওয়াতে চাই। মানে এটা আমাকে পারতেই হবে। আমরা সেই শুভেচ্ছা জানিয়ে 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে শুনে নিই। I am confident that with the help of my countrymen in East Asia, I shall be able to organize such a gigantic force as will be able to sweep away the British power from India in conjunction with those who have already been fighting at home. The hour has struck and every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. Inqilab Zindabad. আমরা তোমাকে জিজ্ঞেস করতে চাইছি, কোন ব্যক্তিত্বের কণ্ঠস্বর শুনলাম? সুভাষ চন্দ্র বসু। নেতাজি সুভাষ চন্দ্র বসু। এই উত্তরটাই নেব তো? হ্যাঁ, একদম। এই বক্তৃতা তোমার শোনা আছে আগে? হ্যাঁ, শুনেছি। পরিচিত? একদম। গলাটা শুনে তোমার মনে হচ্ছে এটি নেতাজি সুভাষ চন্দ্র বসু। তোমার এই উত্তর গ্রহণ করলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain her freedom. Inqilab Zindabad. Azad Hind Zindabad. নেতাজি সুভাষ চন্দ্র বসু একেবারে ঠিক উত্তর হয়েছে। 3rd লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। শ্রীনগরের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটির জন্ম ভেরিনাগ জলপ্রপাত থেকে। এটি অন্য নামে পাকিস্তানের উপর দিয়েও বয়ে গিয়েছে। ঋগ্বেদ অনুযায়ী এই নদী অত্যন্ত পবিত্র, সেখানে এর নাম বিতস্তা। একটি নদীর কথা বলা হলো, একটি নদীর সম্পর্কে জানান দেওয়া হলো। জানতে চাইছি এটি কোন নদী? তো বলা হলো বিতস্তা। বিতস্তার অন্য কি নাম আছে?
তোমরা এই উত্তরটা নেব? যদি মনে হয় তো প্রত্যয় নিয়ে বল। হ্যাঁ ঠিক আছে, ঝিলাম। ঝিলাম, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। जेहलम जेहलम ढूंढे किनारा, जेहलम जेहलम ढूंढे किनारा। ঝিলাম একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আবার তুমি একটা কথা জানো কি, এক নদীতে দুবার চান করা যায় না? আমি তো জানি যারা তর্পণ করেন সবাই গিয়ে, মানে বাবা টাবাদেরও দেখেছি ওই মহালয়ের দিনটাতে সবাই গঙ্গা নদীতেই গিয়ে করেন। কি জন্য তর্পণ করে? পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেওয়ার জন্য। যদিও বাবাকে দেখেছি সারা বছর বাথরুমে দেন জোরে জোরে মন্ত্র পড়ে, স্টিল ওই দিনটাতে তো সবাই যান। এক হচ্ছে তোমার বাবাকে আমার ধন্যবাদ যে প্রতিদিন পিতৃপুরুষকে জল দেওয়ার কথা উনি বললেন। এই যে প্রতিদিন আমার মা বাবাকে মনে রাখা, তোমার বাবা যেটা করেন সেটা দারুণ ব্যাপার। এবং সব থেকে মজার কথা হচ্ছে আমি মানে এত বছর বড় হয়েছি, আমার ঠাকুমা এক্সপায়ার করেছেন 99-এ, তখন কিন্তু মানে এখনো কিন্তু বাবা মা আসছি বলেন কথাটা, এটা আমি নিজে কানে শুনেছি। মানে সিঁড়ি দিয়ে নামার সময় মা যাই বা মা আসছি কথাটা বলেন। তাই নাকি? হ্যাঁ, স্টিল। কি অভূতপূর্ব ব্যাপার, কি দারুণ ব্যাপার। আমার ধারণা ওনাকে জিজ্ঞেস করলে এই উত্তর পাওয়া যাবে যে এখনো নিশ্চয়ই বলতেন যে সাবধানে, কানে পান তো নিশ্চয়ই। এই আমাদের এই মঞ্চে আমরা এই কথাটাই বারবার বলতে চাই যে আমাদের কিছু হারায় না, চারপাশে সবই থাকে। আমরা যদি নিজের মতো করে সেটাকে বিশ্বাস করতে পারি তাহলে ভেতরে শক্তি পাই, ওইটুকুই আমাদের সম্বল। কিন্তু এক নদীতে দুবার চান করা যায় না, এই কারণে এই ঝিলাম বয়ে যায়, জলটা বয়ে যায়। এই এক্ষুনি যে জলে স্নান করলাম, 1 ঘন্টা পরে গিয়ে যে জলে স্নান করবো ওই নদীতেই, সেই জলটা অন্য জল, সে আর এক রকম, তার আর এক রকম শীতলতা, তার আর এক রকম উষ্ণতা। তাই তুমি মানুষটাকে যদি আমি নদীর মতো মনে করি, তাহলে একটু আগে 10 মিনিট আগে তোমাকে যতটা চিনতাম, এখন কিন্তু আমি তোমাকে অন্যরকম ভাবে চিনি। তাই এক নদীতে দুবার স্নান করা যায় না। মানুষ অনেকটা নদীর মতো, মানুষকে পড়তে যেও না, বুঝে ফেলতে যেও না, ব্যাকরণ কৌমুদীর মতো পাতা উল্টে উল্টে হিসেব করতে যেও না, মানুষকে নদীর মতো করে ভালোবাসো। আমরা আছি থার্ড লেভেলে। থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা, ফাইনাল কোয়েশ্চেনটা কি আছে, যেটা করলেই আমাদের তৃতীয় ইচ্ছে পূরণ এবং এটা ঘটাতেই হবে, সেটা আমরা দেখে নিই। থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো। चली चली फिर चली 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 इश्क की हवा चली, अपने दिल पर को दीवाना, अपने दिल पर को दीवाना, ढूंढता दिल गली गली। क्या बोलती तू? क्या मैं बोलूं? सुन सुना आती क्या खंडाला, अरे मैंने उसे बुलाया तो कम कड़ी खिलाया, फिर देख के मौका मारा चौका, सब कुछ उसे बताया रे। क्या बताया रे? अपन बोला तू मेरी लैला, वो बोली फेंकता है साला, अपन जब भी सच बोलता है उसको झूठ काहे को लगता है रे। এই যে আমরা গান শুনলাম, আলাদা আলাদা 3টে দৃশ্য দেখলাম, তার গান শুনলাম, এই যে 3টে দৃশ্যে যে পুরুষ কণ্ঠগুলি ব্যবহার করা হলো তাদের কথাটা বলতে হবে। কে কে কে? প্রথম হচ্ছে অমিতাভ বচ্চন, আর সেকেন্ডটা হচ্ছে আমির খান, গুলাম, থার্ড ডে মুভিটা ভুলে গেছে কিন্তু শাহরুখ খান। শিওর? শিওর, 100 টাইমস। আবার সেই তোমার সোনা আসলে একটা চেহারাকে জানান দিয়ে দেয়, তাই তো? একদম। যেমন তোমার আমাকে মনে হয় আমি একটু বোকা বোকা লোক। না, এখন আর লাগছে। বেশ, তাহলে তুমি বলছো অমিতাভ বচ্চন, আমির খান এবং শাহরুখ খান,
এইটাই তোমার ফাইনাল উত্তর? একদম ফাইনাল। তোমার এই উত্তর গ্রহণ করলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি যে উত্তরটা দিলে এই মাত্র সেটা একেবারে ঠিক হলো এবং অভিনন্দন এবং ধন্যবাদ। বেশ, এসো আমরা যাপন করি, সামনে এসো। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার পাখি মুঠোয় তুলে নি। ভীষণ আনন্দ হচ্ছে। মৌসুমী আমার মানুষ কন্যা বলতে পারেন। আমার অনেকগুলি ছেলেমেয়ে রয়েছে, তার মধ্যে সবার তো অত প্রতিভা থাকে না। ও আমাদের পথপ্রদর্শক। ওকে আমি পেয়ে আমার জীবন ধন্য। ও আমার একদম মানে নিজের মেয়ে বলতে পারেন। আমরা যেটাকে বলি যে বাড়িতে অনেক সময় বলে না আশীর্বাদ হয়, তাতে একটা খাওয়া দাওয়া হয়। অবশ্যই ওই আশীর্বাদটা আপনার সংগঠনে ওই ছেলে মেয়েদের নিয়ে হোক, তাই তো মৌশ্রী নাকি? হ্যাঁ, যখন কিছু প্রাপ্তি ঘটে আনন্দ হয়, যেমন এই যে এগুলো তুমি পারছো, এরকম তোমার জীবনে অনেক এরকম প্রাপ্তি নিশ্চয়ই আছে, সেগুলো তো নানান রকমের, কিন্তু পুরস্কার হিসেবে কিছু তো তুমি নিশ্চয়ই পেয়েছো। বিষয়টা হচ্ছে যে যখন ল পাস ওখান থেকে করে এলাম এবং মাস্টার ডিগ্রি করলাম নর্থ বেঙ্গল থেকে, তখন এসে বিবিধ কলেজে যাচ্ছে কিন্তু আমার ভিশন প্রবলেমের জন্য নেওয়া হচ্ছে না। তখন আমাকে টেক ওভার করলেন লিটারেলি, মানে চাকরি জয়েন যখন করলাম কিংস্টন ল কলেজে, সেক্রেটারি মিসেস উমা ভট্টাচার্যা, যাকে নাম না করলেই নয়, মানে পেটে একজন ধরে পালন একজন করে, তাহলে পুরো ক্রেডিট গোস টু মিসেস উমা ভট্টাচার্যা। ম্যাম আজকে আসতে পারেননি, মানে উনি আমাকে বলেছিলেন প্রতিবন্ধকতা আমাদের মনে বেটা, সুতরাং তোমার শারীরিক কি প্রতিবন্ধকতা আছে আমার কিছু যায় আসে না। এবং সেমিনার, সোশ্যাল, ইন্টারনাল কলেজ প্রোগ্রাম এবং বর্তমানে আমি লয়ের অ্যাডমিশন সেলের এন্টায়ার অ্যাডমিশন সেলের লাস্ট কথা হচ্ছে মৌশ্রী বশিষ্ঠ। এরম একটা জায়গায় উমা ভট্টাচার্য আমাকে বসিয়েছে। প্রথম সম্মান ওনার থেকে আমি পেয়েছি, তারপরে আমি পেলাম একে একে স্টেট রেকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছি, তারপর নারী শক্তি সম্মান মা দুর্গা পুজোতে আমাকে আবাসন থেকে দেওয়া হয়েছে, তারপর যেটা ফাইনালি 130 কোটি মানুষজনের গার্জেন আমার হাতে তুলে দিলেন, আমাকে শ্রেষ্ঠ কর্মী হিসেবে তুলে দিলেন মাননীয় শ্রী প্রণব মুখোপাধ্যায়, আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি আমার হাতে 2014 সালে এই মেডেলটি তুলে দেন। শ্রেষ্ঠ কর্মী, ভারতবর্ষে অনলি ফিমেল ক্যাটেগরি শ্রেষ্ঠ কর্মী ইন ডিসেবল ফিল্ড। বাহ, অনেক অনেক মানে ঝাঁপি উপচে পুরস্কার। আরও একটা কথা, যেখানে মেদিনীপুরে আমি একা খেতে গিয়ে খাবারে বিছে সহ মুখে তুলে ফেলেছি, মানে খাবারটা কাজের দিদি রেখে যেত, এবার আমি অন্ধ ট্রাস্টে মানে খেতে গেছি, হঠাৎ আমার এক বান্ধবী এসে হাতটা দেখলাম এরকম ছুঁড়ে দিল, কি খাচ্ছিস? আমি কি বললো, ওটা বিছে ছিল বাবু। সেই আনসার্টেনটির জায়গাটা থেকে ম্যাডাম আমাকে বললেন তুই L238-এ একা যাতায়াত করতে পারবি না। তখন ম্যাডাম এই 5.5 বছর নিজের কাছে আমাকে একটা অ্যাকোমোডেশন দিয়ে, আমাকে দেখাশোনা করা লোক দিয়ে, মানে একটা এলাহি পরিবেশের মধ্যে আমাকে রেখে দিয়েছেন। সেজন্য অল ক্রেডিট গোস টু মিসেস উমা ভট্টাচার্য। আমরা আছি 4th লেভেলে চতুর্থ ইচ্ছে পূরণের জন্য। তোমার চতুর্থ ইচ্ছেটা একবার মনে করে নাও। 70-এর রিল আমাদের, তো এই রিলটা অবধি আমাকে আমার বাবা মা আনলেন, বাকি রিলটা কমপ্লিট হবে আমার প্রদীপের হাত ধরে। তো এই 3 জনকে একটা মানে টোটাল এক সূত্রে গেঁথে আর মাঝখানে আমি লকেট হয়ে আমি একটু ওদের বেড়াতে নিয়ে যেতে চাই রাজস্থানে। বাহ, খুব সুন্দর ইচ্ছে। এর জন্য 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। 4th লেভেল ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মন দিয়ে শোনো, মন দিয়ে দেখো। ये महल राजा प्रताप द्वारा बनाया गया है। बेसिकली गर्मियों के हिसाब से बनाया गया है। ये पानी से पूरा घिरा हुआ है, इसके चारों तरफ पानी है और जो देख सकते हैं आप पहाड़ के बीच में बना हुआ है, जिस वजह से यहाँ पे इतनी गर्मी नहीं लगती है लोगों को। जयपुर का फेमस टूरिस्ट प्लेस है, यहाँ पे बाहर से भी लोग आते हैं। गर्मी यहाँ पे बहुत ज़्यादा बढ़ जाती थी, 45 डिग्री टेम्परेचर रहता था, तो राजा वगैरह उनकी प्रजा यहाँ पे आ जाते थे।
আমরা একটা ছবি দেখলাম আর কিছু ইনফরমেশন শুনলাম, তুমি শুনতে পেলে। একটা পাহাড়, জল, তার মধ্যে একটি দুর্গ সদৃশ বাড়ি, হ্যাঁ, মহল। তো এই মহলটি কি নামে পরিচিত? তুমি বাবা মার থেকে সাহায্য নাওনি এখনো অবধি, যদি চাও নিতে পারো। কোথায় সিচুয়েটেড মহলটা সেটা কি বুঝলেন? হ্যাঁ, জয়পুর। জলমহল। জলমহল, জলমহল। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। मेरे पीछे आप जो देख रहे हैं ये है जल महल। জলমহল, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আবার অভিনন্দন, অভিনন্দন এবং ধন্যবাদ। এই যে তুমি যেখানেই যাও সবাই তোমাকে এত ভালোবাসে বেশিরভাগ সময়, এটা তো মানবে। একদম। নিশ্চয়ই তোমার মধ্যে একটা কিছু আছে তো? কিছু তো একটা আছে। বেশ, এটা বিশ্বাস করো তো? হ্যাঁ, আপনি প্যাম্পার করছেন যখন। না, আমি প্যাম্পার করছি না, একেবারেই প্যাম্পার করছি। আমি প্যাম্পার করতে চাই তোমার সঙ্গে যে মানুষটি আছেন তাকে। এমন একজন মানুষ এমন করে তোমাকে চাইছেন, এমন করে চাইছেন, যেটার মধ্যে অদ্ভুত ভালোবাসা আছে। এই যে ভালোবাসা আদায় করে নেওয়া, তা সুদ সহ ফেরতও তো দিচ্ছ, দিতে চাও তো নাকি? না, ফেরত দেব না। যে জিনিস আমার মনে হয়, আমি একটা ফিলোসফিতে বিশ্বাস করি যে থ্যাঙ্কস দেয়া মানে গ্র্যাটিটিউড এন্ড হয়ে যাওয়া। তার মানে থ্যাঙ্কস মানে কি, আমি তাকে ফেরত দিচ্ছি। আপনি আমাকে তো মানে প্যাম্পার করলেন বা ভালোবাসলেন, আমি যদি শো থেকে নামার সময় বলে যাই থ্যাঙ্কস দেবশঙ্কর দা, দ্যাট মিনস ওখানে দি এন্ড হয়ে গেল। আমি এটা টু বি কন্টিনিউড রাখতে চাই, আমি কোনো থ্যাঙ্কস বা ফেরত দেওয়ার গল্পে যেতে চাই না। বেশ, এই যে তুমি আমাকে ভালোবাসো এই কথাটা বলো। একদম। সেইটা না, আমি বলছি ওনার ক্ষেত্রে যে সেই কথাটা বলো, অনেক সময় এটা শুনতে চাই। সেটা আমি এতবার ওকে বলি ও বিরক্ত হয়ে যায়, সবচেয়ে বড় কথা। বিরক্ত হয়ে যায়। আর দুটি প্রশ্ন পারলেই রাজস্থান যাওয়া। আমরা আছি ফোর্থ লেভেলে। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। কড়াতে তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে নাড়া হলো। এরপর রসুন, নুন ও আদা বাটা দিয়ে ভালো করে কষা হলো। কিছুটা কষে নিয়ে লম্বা ডাঁটার মতো সবজি দেওয়া হলো। সামান্য হলুদ ও নুন দিয়ে ভালো করে মেশানো হলো। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানো হলো। ঢাকনা খুলে খাবার পরিবেশন করা হলো। এতক্ষণ তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো, বাবা মাকে আমরা মুশকিলে ফেলিনি। এবারে একটা রান্নার পদ্ধতি তৈরি করে দেখানো হলো। হ্যাঁ, এবারে আশা করছি তুমি তোমার বাবা মার থেকে সাহায্য নিতে চাইবে। কোন খাবার তৈরি করা হলো? একটি খাবার তৈরি করা হলো। কচুরলতি, ইয়েস। তাকে কাটতে হয় নাকি রান্নায়? কেটে দিতে হয়, ছুলতে হয়, ছুলে ছোট ছোট করে কেটে দিতে হয়, এরকম কেটে দিতে হয়। কচুরলতি দিয়ে ঘন্ট করে, কেউ তরকারি চিংড়ি মাছ দেয়, কেউ ভেজিটেবল করে। আমার মনে হচ্ছে এটা কচুরলতি হবে। তাহলে কি নেব উত্তরটা? আমি কচুরলতি দিন। কচুরলতি, বেশ, কচুরলতি এটা নিলাম। এইবারে দেখে নি যে এই কচু
লতি এতে গলা কুটকুট করছে কি করছে না? অর্থাৎ তুমি যে উত্তরটা দিলে যদি এটা ঠিক হয় তাহলে আমরা ফাইনাল কোয়েশ্চেনটার কাছে যাব, আর যদি না হয় তাহলে আমরা রসগোল্লা না, আমরা খুব আনন্দ পেয়ে একটা জায়গায় খেলাটাকে শেষ করব। কিন্তু ধন্যবাদ বলবো না, কেননা ধন্যবাদ বলতে নেই, বললে ফুরিয়ে যায়। তুমি বলেছো, বেশ আমরা দেখে নি তোমার উত্তরটা কচুল্লতি এটা ঠিক হলো না ভুল হলো। কচুল্লতি একেবারে ঠিক উত্তর। মার সাহায্য নিয়ে তুমি এই উত্তরটা একেবারে ঠিক দিলে। বেশ, আমরা আছি 4th লেভেলে। আমাদের ফাইনাল ইচ্ছে পূরণের জন্য এই খেলার একেবারে শেষ প্রশ্নটা তোমার কাছে আসছে। মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। মঙ্গলবার ভোররাতে বালিগঞ্জের বাড়ি থেকে কলকাতার নামী শিল্পপতি প্রত্যুষ সান্যালের দেহ উদ্ধার করে পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে সোফার উপর নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সান্যাল বাবুকে। তার কপালে ডান দিকে গুলির চিহ্ন এবং ডান হাতে ধরা একটি পিস্তল, সামনে টেবিলে রাখা একটি টেপ রেকর্ডার। রেকর্ডারটি অন করতেই সান্যাল বাবুর কণ্ঠস্বর শোনা যায়। আমার এই জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে, তাই আমি চললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আচ্ছা, এই আওয়াজটা কি ওনার? এই যতক্ষণ আমরা একটা ঘটে যাওয়া ঘটনার কথা শুনলাম, দেখলাম, তারপর জিজ্ঞেস করা হচ্ছে এটি খুন নাকি আত্মহত্যা। রেকর্ডারটি অন করতেই সান্যাল বাবুর কণ্ঠস্বর শোনা যায়। আমার এই জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে, তাই আমি চললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এটি খুন নাকি আত্মহত্যা? তুমি চাইলে বাবা মার থেকে সাহায্য নিতে পারো, তুমি আর একটি সাহায্য পেতে পারো। একটা সাহায্য পেয়েছো, আর একটা তোমার প্রাপ্তি আছে। রেকর্ডারে বলেছে আমার মৃত্যুর জন্য দায়ী নয়, তাই টেপ রেকর্ডারটা যখন অন করা হলো তখন ওই কথাগুলো ভেসে এলো এবং প্রতিবেশীরা বলছে যে এটা ওনারই গলা। তাহলে বলতে হবে এটি খুন না আত্মহত্যা। কি কারণে মনে হচ্ছে তোমার? উনি ডিক্লারেশন দিয়েছেন, প্লাস প্রতিবেশীরা আইডেন্টিফাই করেছেন যেটা ওনারই গলা। এটা কি আইনের ভাষায় ফাইনাল উত্তর বলছো? ইনভেস্টিগেশন করতে হবে, তাহলে আমাকে এফআইআর করে। একটু মনে মনে ইনভেস্টিগেশন করো। এফআইআর করে ফেলেছো ধরে নাও, তারপরে মনে মনে যা যতটুকু শুনলে বা বুঝলে বা দেখলে তার থেকে কি আন্দাজ হচ্ছে? আত্মহত্যা, খুন নয়। মানে আইনি ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু শুনে মন দিয়ে দেখে মন দিয়ে শুনে মনে হচ্ছে আত্মহত্যা। বাবা কি বলতে চাইছে? বাবা বলছে এত সহজে বলা যাবে না, কিন্তু আমার অ্যাপারেন্টলি দেখে শুনে সাধারণ মানুষ হিসেবে, আইনি পরিভাষায় না, একজন সাধারণ লে পিপল হিসেবে মনে হচ্ছে আত্মহত্যা। সাধারণ মানুষের উপর অনেক শক্তি থাকে, সেটা অনেক সময় আইনের মানুষকে ছাপিয়ে যায়। একদম। তাহলে এই উত্তরটা নেব? হ্যাঁ, আমার আত্মহত্যা। তুমি জানাচ্ছ তদন্ত করে তোমার মতো করে যে এটা আত্মহত্যার ঘটনা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি রহস্যের কিনারা করতে পারলে, অর্থাৎ ঠিক উত্তর দিলে নাকি ভুল উত্তর দিলে।
রেকর্ডারটি অন করতেই সান্যাল বাবুর কণ্ঠস্বর শোনা যায়। আমার এই জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে, তাই আমি চললাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই যে আমরা ঘটনাটা শুনলাম এখন, সেখানে একটা আওয়াজ পেলাম যখন ওই কথাটা হলো, তারপরে তার মানে কেউ ওনাকে খুন করেছেন। কারণ যদি আত্মহত্যা হতো, অন করলে ব্ল্যাঙ্ক শোনাতো না, আত্মহত্যা শুরুতেও কেউ ডিক্লারেশন। আত্মহত্যা যদি হতো তাহলে উনি তো কথাটা টেপ রেকর্ডারে বললেন, তাই তো? বলে তারপর তো উনি মারা গেলেন, তাহলে কথাটা তো হয়ে গেছে। এবার টেপ রেকর্ডারটা অন করলে ওই কথাটার পর থেকে তো আমরা শুনব। তার মানে এই যে অন করলো আর সঙ্গে সঙ্গে শব্দটা শুনতে পেলাম, এটা কেউ ব্যবস্থা করে রেখেছিল। তাই এ যাত্রায় তোমার এই তদন্তটা ঠিক দিকে গেল না, অর্থাৎ তোমার উত্তরটা ভুল হলো। কিন্তু তুমি যতক্ষণ আমাদের সঙ্গে এই খেলাটায় পার্টিসিপেট করেছো, তখন আমরা এই মঞ্চ ছাড়িয়ে এর বাইরে আকাশ, সমুদ্র, দিগন্ত রেখা সব দেখতে পাচ্ছিলাম। কারণ আমরা সবাই মিলে একসঙ্গে একসাথে অনেক কিছু দেখতে চাইছিলাম। আর যখন সবাই একসঙ্গে কিছু একটা দেখতে চায়, তখন চারপাশটা একবারে খোলামেলা হয়ে যায়, রঙিন হয়ে যায়। তাই আমাদের সকলের দেখা মিলেমিশে যাচ্ছিল। এক কবি বলেছেন ওই ভালোবাসার কথায়, যিনি দেখতে পান না তিনি ছুঁয়ে দেখেন না, তার কণ্ঠ পারে ফুল ফোটাতে অন্ধকারে। অন্ধকারে যে গান বানাই একলা হাতে, সুদূর সরল এক তারাতে, সে গান কোথায় ভাষা পেল, স্বচ্ছ ভাষা, অপূর্ব এক ভালোবাসা। এই অপূর্ব এক ভালোবাসার ছটা তুমি আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছো। এসো আমরা শেষটা আমাদের উপায়ে উদযাপন করি। আপনার গিফটটা? হ্যাঁ, আমাকে কিছু দেওয়ার আছে, তোমার দাও। এটা হচ্ছে আমার কিংস্টন ল কলেজ থেকে ম্যাগাজিন বেরোয়, তার এডিটর আমি। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মার জন্য একটা শাড়ি আছে, এটা তুমি মার হাতে তুলে দাও। এই যে শেষটা এসে গেলাম, এখন মন খারাপ হচ্ছে, এত জোর তোমার ভেতরে আছে। তাই তোমাদের দুজনের কদিন পরে যখন বিয়ে হয়ে যাবে, তোমাদের দুজনকে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে যে হৃদয়ের চেয়ে ভালো বাসভূমি নেই। এসো এইখানে বসো নিঃশ্বাসের পাশে। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। এবার যদি আমার অনুরোধে শুধু যদি দুটো হাত একবার ধরেন, বাহ, এই হাত তুলে ধরে এরকম করে অনেক কথা বলা যায়। তার মধ্যে একটা কথা প্রায়শই আমরা শুনেছি, পরস্পর পরস্পরকে বলে 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 পাগল করে দেয়। এটা কোন কথা? আমি তোমাকে ভালোবাসি। আসলে চতুর্থ উইশ যেটাও করেছিল, তো সেটা মানে ও আমার কাছে ওই কথাটা বলেছিল যে ও খুব বেড়াতে যেতে চায়, যেটা আমি ওকে দেবো। মানে সেটাও মানে আপনাদের হাতে ছিল না সেটা পুরস্কার, তাই জন্য ওকে বলছি তোমার দুঃখ পাওয়ার কিছু নেই, তুমি প্রত্যেকটা পুরস্কারই পেয়েছো। এটা সারপ্রাইজ ছিল, শুধু বলতে হতো তোমাকে। ও তার মানে রাজস্থান হয়ে গেল, কেউ হয়ে গেল, বাহ, সবই হয়ে গেল। আমি সংসার জগতে ক্লিক করতে পারলে অনেক অনেক মৌশ্রী আছে যারা সাহস পাবে, এবং প্রদীপের মতো অনেকে যারা ভয়ে পর্দার আড়ালে লুকিয়ে আছে, তারা এগিয়ে আসতে পারে। আমরা দেখতে থাকি বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি ফ্রেন্ডস ডে। শুভরাত্রি।